একটা কথা ভেবে দেখুন তো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এমন একটা ক্ষমতা চলে আসে, যে ক্ষমতাটার মাধ্যমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজের থেকেই সিদ্ধান্ত নিতে পারবে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এই অবিশ্বাস্য ক্ষমতাটা সম্পর্কে, যে ডার্ট তার কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে কিভাবে এই জাদুকরি কাজগুলো করে থাকে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, যে জিনিসটা সম্পর্কে আমরা দেখবো আজকে, সেটার নাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর, অপারেটরস, বা এটাকে আমরা টার্নারি অপারেটরসও বলে থাকি। ঠিক আছে, কন্ডিশনাল অপারেটরস বা টার্নারি অপারেটরস। সবার আগে এর সিনট্যাক্সটা একটু দেখা যাক। সিনট্যাক্সটা কিরকম? না, সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্টে আমরা এই পেরেনথিসিসের মধ্যে কন্ডিশনটা লিখবো, যে কন্ডিশনটা আছে। এবার এই কন্ডিশনটা যদি ট্রু হয়, যদি ট্রু হয় তাহলে ফার্স্ট এক্সপ্রেশন যেটা, সেটা এক্সিকিউট হবে। আর যদি এটা ফলস হয়, কোনো কারণবশত যদি এটা ফলস হয়, তাহলে এর যে সেকেন্ড এক্সপ্রেশন থাকছে, সেই সেকেন্ড এক্সপ্রেশনটা কিন্তু এক্সিকিউট হবে। ঠিক আছে, যদি ট্রু হয়, এখানে আমি লিখে দিলাম ট্রু, আর উপরে আমি লিখে দিলাম ফলস। ঠিক আছে, কন্ডিশন যেটা আছে সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে কোশ্চেন মার্কের জাস্ট পরের যে এক্সপ্রেশনটা আছে সেটা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশনটা কোনো কারণে ফল হয়, এখানে কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কোলনের পরে যে এক্সপ্রেশনটা থাকবে সেটা এক্সিকিউট হবে। এটাই হচ্ছে এর সিনট্যাক্স। ঠিক আছে, তো চলুন এবার এক্সাম্পল নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান জিনিসগুলোকে একটু দেখি ভালো করে। ঠিক আছে, ধরুন প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে, ধরুন দুটো নাম্বার আছে। ঠিক আছে, দুখানা নাম্বার আছে। তো সেই দুটো নাম্বারকে আমরা কি করতে চলেছি, না দেখতে চলেছি যে কোনটা বড় কোনটা ছোট। কেমন? ধরুন নাম 1 সমান 10 দেওয়া আছে, আর নাম 2 সমান 20 দেওয়া আছে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড়। তো তার জন্য আমরা প্রোগ্রাম লিখছি ভয়েড মেন। ঠিক আছে, এবার আমরা ডিক্লেয়ার করব ইন্ট, হচ্ছে ডেটা টাইপ দিয়ে দিলাম। হ্যাঁ, নাম1 ভেরিয়েবলের নাম ইকুয়ালস টু 10 তার ভ্যালু। আর একবার লিখে নিচ্ছি ইন্ট নাম2 ইকুয়ালস টু 20। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এখানে কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা কি? না, কন্ডিশনটা হচ্ছে নাম1 যদি নাম2 এর থেকে বড় হয়, তাহলে কি হবে? তাহলে এখানে প্রিন্ট হবে নাম1 ইজ গ্রেটার, তাই তো? তাহলে প্রিন্ট কি প্রিন্ট হবে? না, নাম1 ইজ গ্রেটার দেন নাম2। ঠিক আছে, আচ্ছা, যদি ভুল হয় কন্ডিশনটা, তাহলে কি হবে? তাহলে কি প্রিন্ট হবে? তাহলে প্রিন্ট হবে নাম2 ইজ গ্রেটার দেন নাম1, দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিলাম। তাহলে এই হচ্ছে প্রোগ্রাম। ঠিক আছে, তো এবার আমরা এই জিনিসটাকে আমরা একটু কম্পিউটারে রান করে দেখি কেমন। তো এখানে আমরা লিখলাম ভয়েড মেন, ভয়েড মেনের পরে আমরা ইন্ট দিয়ে নাম্বারকে ডিক্লেয়ার করছি। নাম1 ইকুয়ালস টু ধরে নিলাম 10, আর ইন্ট নাম2 ইকুয়ালস টু ধরে নিলাম 20। ঠিক আছে, এবার আমরা কন্ডিশনটা দিচ্ছি, না নাম1 গ্রেটার দেন নাম2। তারপরে আমরা কি দেব? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের পরে আমরা ফার্স্ট যে এক্সপ্রেশন সেটা লিখব। কি? না নাম1 ইজ গ্রেটার দেন নাম2। তারপরে আমরা দিয়ে দিলাম কোলেন।
কোলনের পরে আমরা কি লিখব? সেকেন্ড এক্সপ্রেশন, প্রিন্ট হচ্ছে num2 ইজ গ্রেটার দেন num1, লাস্টে সেমিকোলন। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রান করে দেখি তাহলে কি দেখব? দেখব যে num2 ইজ গ্রেটার দেন num1। দেখুন num2টা বড়, 20 বড় যেহেতু 10 থেকে, তাই তো? তাহলে এখানে num2 চলে আসলো। এবার 10-এর জায়গায় যদি আমি এটাকে সাপোজ করে দিই 40, তাহলে কি হবে? দিয়ে আরেকবার রান করি, তাহলে দেখুন কি হচ্ছে না, num1 ইজ গ্রেটার দেন num2। তখন এই ফার্স্ট যে এক্সপ্রেশন, সেই ফার্স্ট এক্সপ্রেশনটা কিন্তু এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটাকে একটুখানি অন্যরকম করেও লেখা যায়। ঠিক আছে, মানে প্রিন্ট যেটা আমরা এখানে দিচ্ছি, প্রিন্ট করে ফার্স্ট এক্সপ্রেশনটার মধ্যে প্রিন্ট, তো এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, দিয়ে সেই ভেরিয়েবলটাকে লাস্টে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, জিনিসটা একটু দেখিয়ে দিই। এটাকে আমরা একটুখানি কমেন্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে লিখছি সাপোজ var রেজাল্ট। ঠিক আছে, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে এই পুরো জিনিসটা কিন্তু স্টোর হবে। এইটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিলাম, নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে num1 গ্রেটার দেন num2। তাহলে কি হবে না, তাহলে ফার্স্ট যে এক্সপ্রেশনটা আছে সেটা এক্সিকিউট হবে। এখানে আমি প্রিন্টটা জাস্ট উঠিয়ে দিলাম, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, আর সেকেন্ড এক্সপ্রেশন থেকেও কিন্তু আমরা প্রিন্ট আর ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দুখানা এক্সপ্রেশন এখানে জাস্ট থাকলো। এবার আমরা নিচে প্রিন্ট করছি রেজাল্টকে। ঠিক আছে, লাস্টে সেমিকোলন। এরকম করেও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, রান করলে সেম জিনিসটাই কিন্তু আমাদের কাছে আসবে। ঠিক আছে, num1 ইজ গ্রেটার দেন num2। সাপোজ যদি num2 এর ভ্যালু বেশি থাকে, হ্যাঁ, num2 যদি আমরা 200 করে দিই, তাহলে এবার প্রিন্ট করলে আসবে num2 ইজ গ্রেটার দেন num1। তাহলে জিনিসটা বোঝা গেল সিনট্যাক্সটা কি জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এবার একটুখানি জাস্ট লেভেলটাকে আপ করা যাক। তো নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেব, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম যে একটা নাম্বার অড না ইভেন, অড না ইভেন, সেটা আমরা দেখতে চাই। তাহলে সেটা আমরা কিভাবে দেখব? সাপোজ এখানে লিখছি ভয়েড মেন। ক্লিয়ার? এখানে আমরা ইন্ট একটা নাম্বার নিচ্ছি, num1 ইকুয়ালস টু সাপোজ ধরুন কেউ দিল 12। ঠিক আছে, এটা অন্য যা খুশি আমরা নিতে পারি, বারবার এটাকে চেঞ্জ করেই আমরা দেখব। ঠিক আছে, এবার আমরা এখানে কন্ডিশনটা লিখছি। তার আগে আমরা এক কাজ করি, var দিয়ে আমরা রেজাল্টটা দিয়ে দিই। রেজাল্ট এর মধ্যে আমরা এবার কন্ডিশনটা লিখবো। কন্ডিশনটা কি লিখবো না, num1 পার্সেন্টেজ 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এর মানেটা কি হলো, num1 কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে ভাগ শেষটা যদি আমাদের শূন্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এই কন্ডিশনকে যে স্যাটিসফাই করবে সে কি হবে? ইভেন হবে, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো না, নাম্বার বা num1 ইজ ইভেন। ঠিক আছে, কোলন দিয়ে দিলাম, দিয়ে আমরা সেকেন্ড এক্সপ্রেশন লিখব। যদি ওটা না হয় তাহলে কি হবে না, তাহলে আমরা লিখতে পারি num1 ইজ অড। দিয়ে লাস্টে আমরা কি করব? প্রিন্ট করে নেব রেজাল্টকে। রেজাল্টকে আমরা প্রিন্ট করে নেব, দিয়ে প্রোগ্রামকে আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, তাই তো? চলুন কম্পিউটার স্ক্রিনে দিয়ে জিনিসটা একটুখানি ভালো করে দেখা যাক। এটা যেটা আমরা লিখেছি এটাকে আমরা কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এখানটা আমরা হেডিং দিয়ে দিই কন্ডিশনাল, কন্ডিশনাল কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, অবলিক টার্নারি অপারেটর। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এবার আমরা যে জিনিসটা দেখতে চলেছি সেটা হচ্ছে অড অ্যান্ড ইভেন, তাই তো? এখানে একটু ছোট্ট করে হেডিং দিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা হেডিং দিয়ে দিই যে সিনটেক্সটা আমরা এখান থেকে ক্লিয়ার করেছি, সিনটেক্স। ঠিক আছে, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অড অবলিক ইভেন। ঠিক আছে, এটা চেক করছি। না, আমরা এখানে লিখলাম ভয়েড মেন। ঠিক, এবার ভয়েড মেনের মধ্যে আমরা একটা সংখ্যা নিচ্ছি, ইন্ট num1 ইকুয়ালস টু সাপোজ ধরে নিলাম 45। এরপরে আমরা কি করব না, var রেজাল্ট। ঠিক আছে, রেজাল্টের মধ্যে আমরা কন্ডিশনটা দেব। কি কন্ডিশন দেব না, num1 পার্সেন্টেজ 2 মানে মডিউল 2 যদি হয় তাহলে 0 যদি হয়, মানে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কি হবে, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে ফার্স্ট এক্সপ্রেশন num1 ইজ ইভেন। ঠিক আছে, তারপরে কি দেবো আমরা, কোলেন, কোলেনের পরে সেকেন্ড এক্সপ্রেশন num1 ইজ অড, দিয়ে লাস্টে সেমিকলন দিয়ে কি করব না, প্রিন্ট করে দেবো কাকে না, রেজাল্টকে, রেজাল্টকে প্রিন্ট করে সেমিকলন। চলুন এটাকে একটু রান করে দেখা যাক। দেখুন কি আসছে, num1 ইজ অড, তার কারণ 45 আমরা সবাই জানি এটা একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটাকে যদি আমরা 40 করে দিই তাহলে কি হবে দেখা যাক না, num1 ইজ ইভেন। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা তো হলো। এবার সেম জিনিসটাই আমরা একটু অন্যরকম ভাবেও কিন্তু করতে পারি। অলরেডি কিন্তু আমি সেটা কভার করে দিয়েছি, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর দিয়ে। ঠিক আছে, এটা তো একটা অ্যারিথমেটিক অপারেটর। এই যে এই জিনিসটা মডিউল 2 ইকুয়ালস টু 0, এই যে জিনিসটা আমরা এখানে করছি যে ভাগ করছি, ভাগ করে ভাগশেষটাকে আমরা দেখছি কি না, শূন্য। সেম জিনিসটা আমরা কিন্তু বিটওয়াইজ অপারেটরটা দিয়েও করতে পারি। যদি বিটওয়াইজ অপারেটরের ভিডিও না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে যান, বা এখানে আমি আই বাটনে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আপনি আগে বিটওয়াইজ অপারেটরটা ভালো করে দেখে নিন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ কি, এই জিনিসগুলো আগে শেখানোর এই জন্য শিখিয়েছি, তার কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু ইন্টার রিলেটেড। ঠিক আছে, মানে সমস্ত কিছু আপনাকে জানতে হবে একটা পারফেক্ট কোডিং করার জন্য। সেই দিকেই কিন্তু আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান স্টেপ স্টেপ আমরা কিন্তু এগোচ্ছি, স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, তো সেম জিনিসটাই আমরা এবার যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা প্রোগ্রামকে অনেক রকম ভাবে লেখা যায়। ঠিক আছে, এবার আমরা এই জিনিসটাই দেখতে চলেছি, কিন্তু এটা আমরা দেখতে চলেছি বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে। ঠিক আছে, বিটওয়াইজ অপারেটরকে আমরা জানি যে কিভাবে কি করতে হয় না, বিটওয়াইজ অপারেটর কি কি আছে না, অ্যান্ড আছে, অর আছে, তারপরে কি আছে, এক্সঅর আছে। ঠিক, তো এইগুলোই হচ্ছে বিটওয়াইজ অপারেটর। লেফট শিফট আছে, রাইট শিফট আছে। হুম, তো এই জিনিসগুলোই আমরা কিন্তু দেখবো এখানে ওয়ান বাই ওয়ান। তো এখানে যেটা আমরা দেখছি এখন সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিলাম যে ভয়েড মেন, মেন ফাংশনের যে বডিটা সেটা লিখলাম। এবার এখানে লিখছি ইন্ট num1 ইকুয়ালস টু যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলাম। এরপরে কি লিখছি না, এখানে লিখলাম কি না, এখানে আমরা দিচ্ছি একটা কন্ডিশন। কি কন্ডিশন দেব না, কন্ডিশনটা দেব num1 যেটা আছে অ্যান্ড 1 ইকুয়ালস টু 0। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে এরকম, ধরুন আমি এখানে একটু কম সংখ্যা নিয়ে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 4 নিয়ে দেখাচ্ছি, 4 4, তাহলে 4 মানে বাইনারিতে কত আমরা জানি, তাই তো? দেখুন 4 মানে আমরা এই জিনিসটা তো এখানে এরকম ভাবে দেখলাম। দেখুন আমরা আমরা শিখেছি বিটওয়াইজ অপারেটরে 0 1 মানে হচ্ছে 0 1, 0 0 মানে 0। ঠিক আছে, 0 2, 0 3, 0 4, 0 5, এমনি করে ডট ডট করে আমরা সমস্ত কিছু কিন্তু আমরা জানি। তাহলে 0 2 কে আমরা কিভাবে লিখতে পারি না 10, 0 3 কে আমরা কিভাবে লিখতে পারি না 11, 0 4 কে আমরা কিভাবে লিখতে পারি না 100, 0 5 কে 101, 0 6 কে 110, 0 7 কে 111, মানে 111, 111 নয় 111। ঠিক আছে, 0 8 হচ্ছে 1000, 1 0 0 0 9 কে আমরা লিখতে পারি 1 0 0 1,
10কে আমরা লিখতে পারি 1010, তাই তো? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একদম মনে থাকা খুব দরকার। তাহলেই কিন্তু আমরা বিটওয়াইজ অপারেটর দিয়ে খুব সহজেই, খুব ফাস্ট একটা প্রোগ্রাম করতে পারবো। আচ্ছা, এবার দেখুন যে কোনো বিজোড় সংখ্যা, ধরে নিচ্ছি একটা বিজোড় সংখ্যা কোনটা না 7। 7 একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে 7-এর মানে কত না 111। 111-এর সঙ্গে যদি আমি 1 কে অ্যান্ড করি তাহলে কি হবে? আগে আমি শূন্য শূন্য বসিয়ে দিলাম। আমরা জানি যদি অ্যান্ড করি তাহলে অ্যান্ডের ফর্মুলা থেকে আমরা জানি যে 1 1-এ কি হয় না 1 হয়। এছাড়া 1 0-তে কি হয়? 1 0-তে 1 0-তে হয় 0। আবার 1 0-তে কি হয় না হয় 0, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি যে যে সমস্ত বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যা মানে যার লাস্ট যে ডিজিটটা মানে এমএসবিটা যেটা 1, ঠিক আছে, তারাই হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে সেই বিজোড় সংখ্যার সঙ্গে যদি আমরা 1-কে অ্যান্ড করি, ঠিক, তাহলে কি আসবে না, তাহলে যে 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 জিনিসটা আসবে, ধরুন আর একটা আমি বিজোড় সংখ্যা নিচ্ছি, না কি নিচ্ছি না 1001 মানে 9। 9-এর সঙ্গে আমরা 1-কে কি করছি অ্যান্ড করছি, তাহলে কি হচ্ছে দেখুন, 1 1-এ কি হয় 1, এখানে কিছু নয় মানে 0 0 0, তাহলে 0 0-তে 0, 0 0-তে 0, 1 0-তে 0, তাহলে এখানে কি আসছে 1 আসছে, এখানে কি আসছে 1 আসছে। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে, যে কোনো বিজোড় সংখ্যার সঙ্গে যদি 1-কে আমরা মানে অ্যান্ড করি তাহলে কি হবে না 1 আসবে। কিন্তু এই জিনিসটা যদি কোনো জোড় সংখ্যার সঙ্গে করি, সাপোজ জোড় সংখ্যা ধরুন 4, 4 মানে কত না 100, 100-র সঙ্গে যদি আমরা 1-কে অ্যান্ড করি তাহলে কি হবে দেখুন, তাহলে 1 0-তে কি হবে 0, 0 0-তে 0, আবার 1 0-তে 0, তাহলে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো জোড় সংখ্যার সঙ্গে যদি আমি অ্যান্ড মানে 1-কে অ্যান্ড করি তাহলে কি হবে না 0 অ্যান্সার আসবে, ঠিক? তো সেই জিনিসটাই কিন্তু আমি এখানে করতে চলেছি। এখানে আমি ওই জিনিসটাই করতে চলেছি যে এই যে নাম 1-এর সঙ্গে আমি 1-কে অ্যান্ড করছি, তাহলে আসছে কি না 0। যদি এরকম হয় তাহলে আমার কন্ডিশনটা তে কি আসবে না নাম ওয়ান ইজ ইভেন, তাই তো? বোঝা গেল? আচ্ছা, দিয়ে আবার কি করব না, আবার যদি না হয়, যদি ফলস হয় তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে, নাম1 ইজ অড, এটা প্রিন্ট করতে হবে। লাস্টে কি করব সেমিকলন দিয়ে দেবো। আর এই পুরো যেটা রিটার্ন হচ্ছে সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেব, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেব, দিয়ে আমরা কি করব না ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে এবার এটাকে একটু রান করে দেখা যাক। দেখুন নাম1 ইজ ইভেন চলে আসলো, যেহেতু এখানে 4 দিয়েছিলাম। যদি আমরা এখানে কোনো বিজোড় সংখ্যা দিই, সাপোজ 7 দিই, ঠিক আছে, দিয়ে আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি আসবে দেখুন, নাম1 ইজ অড, ঠিক আছে? তাহলে আপনাকে কিন্তু সমস্ত কিছু কনসেপ্টকে কিন্তু মনে রাখতে হবে, যেখানে যে জিনিসটার দরকার সেখানে কিন্তু আপনাকে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, সাপোজ ধরুন একটা আমরা প্রোগ্রাম লিখতে চলেছি যেখানে আমরা দেখব যে একটা চেনিং কাকে বলে, মানে একসঙ্গে অনেকগুলো জিনিস যদি পরপর পরপর চলে আসে, অনেকগুলো কন্ডিশনকে যদি আমাকে, এখানে তো একটা কন্ডিশনকে আমরা দেখছি, তাই না? দেখুন এখানে একটাই কন্ডিশন, এর আগে যেটা দেখলাম সেখানেও কিন্তু ওই একটাই কন্ডিশন ছিল, ঠিক আছে? কিন্তু অনেকগুলো কন্ডিশনকে যদি আমাকে ভেরিফাই করতে হয় তখন সেই জিনিসটাকে আমরা বলছি চেনিং। তো সেই চেনিংটা কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখি। সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, সাপোজ আমাকে বলেছে যে আমি একটা নাম্বার ইনপুট করব, ঠিক আছে? নাম্বার 1-কে আমরা ইনপুট করব, এখানে যে সংখ্যাটা আমরা দেব, সাপোজ এখানে দিলাম আমরা 12, ঠিক আছে? তাহলে আমাকে শো করবে কি না, তাহলে আমাকে শো করবে সেটা হচ্ছে পজিটিভ সংখ্যা, ঠিক আছে, পজিটিভ নাম্বার। যদি আমরা 0 দিই তাহলে আমাদের শো করবে 0, আর যদি আমরা নেগেটিভ কোনো সংখ্যা দিই, সাপোজ -12 দিলাম, তাহলে আমাদের কি শো করবে না নেগেটিভ নাম্বার বলে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব, ঠিক আছে? অনেক কটা এখানে মানে কন্ডিশন অ্যাপ্লাই হবে, তো সেই জিনিসটা একটু দেখা যাক। সাপোজ এখানে লিখলাম ভয়েড মেন, ঠিক আছে, ইন্ট এখানে নিয়ে নিলাম নাম1 ইকুয়ালস টু সাপোজ 10, যে কোনো সংখ্যা আমরা এখানে দিয়ে চেক করব যে সেটা পজিটিভ নেগেটিভ না 0।
আচ্ছা, এবার আমরা এখানে কন্ডিশনটা লিখব, var রেজাল্ট, ঠিক আছে, দিয়ে আমরা এখানে কন্ডিশন দেবো। কি কন্ডিশন দেবো? না নাম ওয়ান যদি জিরোর থেকে বড় হয়, নাম ওয়ান যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি হবে? সংখ্যাটা পজিটিভ সংখ্যা হবে, তাই তো? তাহলে আমরা এখানে কোশ্চেন মার্কের পরে কি লিখতে পারি? কোশ্চেন মার্কের পরে এখানে লিখতে পারি নাম ওয়ান ইজ পজিটিভ নাম্বার, লিখতে পারি, দিয়ে কোলেন দিয়ে দিলাম। এবার কোলেন দেওয়ার পরে সেকেন্ড জিনিসটা আসবে। এবার সেকেন্ড জিনিসটা কি হবে? যদি পজিটিভ না হয় তাহলে কি নেগেটিভ হবে? নেগেটিভও হতে পারে, আবার জিরো হতে পারে, দুটো জিনিস আসতে পারে। সেই জন্য এখানে আর একটা কন্ডিশন আমরা দেবো। কি কন্ডিশন দেবো? না নাম ওয়ান কি জিরোর থেকে ছোট? বোঝা যাচ্ছে কোথায় কন্ডিশনটা দিলাম? প্রথমে কন্ডিশনটা দিলাম নাম ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, তারপরে কোলেনের পরে যদি এটা ট্রু হয় তাহলে এটা রিটার্ন করে দিল, আর যদি ট্রু না হয় তখন এখানে চলে আসছে, এটাকে ভেরিফাই করছে। কি ভেরিফাই করবে? না নাম ওয়ান ই লেস দেন জিরো, নাম ওয়ান কি জিরোর থেকে ছোট? যদি হয় তাহলে কি শো করবে? না তাহলে শো করবে নাম ওয়ান ইজ নেগেটিভ নাম্বার, নাম ওয়ান নেগেটিভ নাম্বার, ঠিক আছে। দিয়ে আমরা কোলন দিয়ে দিলাম। যদি এটা ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা শো করবে, যদি না হয় তাহলে কন্ডিশন তাহলে কি শো করবে? না তাহলে শো করবে নাম ওয়ান ইজ জিরো, দিয়ে সেমিকলন। তারপরে আমরা কি করব? প্রিন্ট করে দিলাম রেজাল্টকে, প্রোগ্রাম ক্লোজ, ঠিক আছে। তো চলুন কম্পিউটারে জিনিসটা একটুখানি ভেরিফাই করে দেখা যাক। এটাকে আমরা কমেন্ট করে দিলাম, ঠিক। এখানে আমরা কি দেখেছি? অড ইভেন্টটা দেখেছি। এখানে একটা কমেন্ট করে দিই, অড অ্যান্ড ইভেন, odd and even through bitwise operator, bitwise operator, ক্লিয়ার? তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট আমরা এখানে দেখতে চলেছি কি? নেক্সট আমরা দেখতে চলেছি পজিটিভ অবলিক জিরো অবলিক নেগেটিভ, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে দেখতে চলেছি। না লিখবো আমরা ভয়েড মেন, এটা আমাদের মেন ফাংশন। তারপরে ধরুন কোনো একটা সংখ্যা আমরা এখানে নিয়ে নিলাম, সাপোজ নিলাম 99, ঠিক আছে। এবার আমরা এখানে কন্ডিশনটা লিখব। না ফার্স্টে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিচ্ছি, না var রেজাল্ট ইকুয়ালস টু কন্ডিশন কি দেবো? না কন্ডিশনটা দিলাম নাম ওয়ান গ্রেটার দেন জিরো, নাম ওয়ান যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি হবে? না তাহলে আমরা এখানে প্রিন্ট করব নাম ওয়ান ইজ পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, ঠিক আছে। নাম ওয়ান ইজ পজিটিভ নাম্বার, এটা আমরা প্রিন্ট করব। আচ্ছা, এরপরে যদি এটা ট্রু না হয় তখন কি হবে? তখন কোলনের এই সাইডে চলে আসবে, এই সাইডে তখন আর একটা আমরা কন্ডিশন দেব। কি কন্ডিশন দেব? নাম ওয়ান কি জিরোর থেকে ছোট? যদি এটা সঠিক হয় তাহলে কি প্রিন্ট হবে? না নাম ওয়ান ইজ নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ঠিক আছে। যদি এটা ফলস হয় তাহলে কি প্রিন্ট হবে? না নাম ওয়ান ইজ জিরো, ঠিক আছে। দিয়ে লাস্টে সেমিকলন দিয়ে আমরা প্রিন্ট করব রেজাল্টকে, দিয়ে সেমিকলন। এবার প্রোগ্রামটা রান করে দেখা যাক। তো দেখুন কি লেখা আসলো? না লেখা আসলো নাম ওয়ান ইজ পজিটিভ নাম্বার। তার কারণ নাম ওয়ান 99 একটা পজিটিভ নাম্বার। এবার সাপোজ আমরা এখানে দিলাম জিরো, দিয়ে আমরা প্রিন্ট করে দেখি, প্রোগ্রামটাকে রান করে দেখি কি আসছে। না নাম ওয়ান ইজ জিরো। এবার একটা নেগেটিভ নাম্বার দিই, নেগেটিভ 99, ঠিক আছে। নাম ওয়ান ইজ নেগেটিভ নাম্বার। তাহলে বোঝা গেল যে চেনিং কিভাবে করতে হয়, একটা কন্ডিশন তারপর আবার একটা কন্ডিশন, কিভাবে কন্ডিশনগুলোকে লাগাতে হয়, এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারলাম।
ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো চলুন নেক্সট আমরা যেটা দেখব সেটা একটা নেক্সট আর একটা এক্সাম্পল আমরা নিই, তাহলে আমাদের কাছে কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করব সেটা সাপোজ ধরুন একটা গ্রেড, হ্যাঁ একটা মার্কস পাচ্ছে, এরকম ব্যাপারটা আছে যে যদি কেউ 80 থেকে কারোর মার্কস সাপোজ যদি 80 থেকে বেশি হয়, ঠিক আছে 80+ যদি হয়, তাহলে তার গ্রেড কি আসবে? তাহলে তার গ্রেড শো করবে হচ্ছে A+। কিন্তু যদি কেউ 60-এর থেকে বেশি পায়, 60 থেকে 80-র মধ্যে যদি কেউ পায়, হ্যাঁ তার রেঞ্জটা হচ্ছে এরকম। এখানেও আমি একটু রেঞ্জটা লিখে দিই ভালো করে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে ধরুন তার রেঞ্জটা হলো এরকম, সে পেলো, কেউ পেলো ধরুন 80 থেকে 100, ঠিক আছে, তাহলে তার গ্রেড কি শো হবে? না A+। এবার কেউ যদি পেলো এরকম 60 থেকে 80, তো না, 60 থেকে 79, তাই তো, 60 থেকে 79-র মধ্যে যদি কেউ পেলো তাহলে আসবে এ। আর কেউ যদি পায় 40 থেকে 59, তাহলে আসবে পি, সে পাস করবে। কিন্তু কেউ যদি 40-এর নিচে পায়, বিলো 40 যদি পায়, হ্যাঁ মানে 39 থেকে যদি কেউ পায়, 0 থেকে 39-এর মধ্যে যদি কেউ পায়, তাহলে তার গ্রেড আসবে এফ, মানে সে ফেল করে গেছে। ঠিক আছে, তাহলে এটাও অনেকগুলো কন্ডিশন আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন এটা, সেকেন্ড কন্ডিশন এটা, থার্ড কন্ডিশন এটা, ফোর্থ কন্ডিশন এটা, ঠিক না? আর একটাও কন্ডিশন ডিফল্টে আমরা যেটা দেবো সেটা যদি সাপোজ কেউ 100 থেকে উপরের সংখ্যা কিছু প্রিন্ট করে, 101 প্রিন্ট করলো, 100-তে 101 পেয়েছে এরকম কিছু প্রিন্ট করলো, তাহলে কি লেখা আসবে? না ইনভ্যালিড ইনপুট। বা 0-র থেকে কম কোনো সংখ্যা যদি কেউ প্রিন্ট করে, -40 বা -2 এরকম যদি কেউ প্রিন্ট করে, তাহলেও লেখা আসবে কি? না ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, বোঝা গেল আমরা কি করতে চলেছি? তো চলুন এটাকে স্টার্ট করা যাক। সাপোজ ফার্স্ট আমরা লিখবো ভয়েড মেন, আমরা এখানে নিলাম ইন্ট মার্কস, ইন্ট মার্কস ইকুয়ালস টু কোন একটা সংখ্যা ধরুন 67 কেউ পেল। ঠিক আছে, এবার আমরা লিখছি এখানে var রেজাল্ট, var রেজাল্টের মধ্যে এবার আমরা এখানে 1 বাই 1 কন্ডিশন গুলো দেবো। তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা দেব, যে এই যে মার্কসটা আছে, এই মার্কস যদি বেশি হয়, কার থেকে বেশি হয়? না 80-র থেকে বেশি হয় বা 80-র সমান হয়, তাই তো? তাহলে এই অপারেটরটা কি অপারেটর? আমরা কম্পেয়ার করছি, তাই তো? আমরা কম্প্যারিজন অপারেটর মানে হচ্ছে রিলেশন অপারেটর যেটা, ঠিক আছে, ছোট বড়, কোনটা ছোট কোনটা বড় সেই জিনিসটা আমরা এখানে দেখছি। ঠিক আছে, না এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু, মার্কসের ভ্যালু যদি 80-র সমান বা 80-র থেকে বেশি হয়, অথবা কি হতে পারে? অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। অ্যান্ড মানে দুটো কন্ডিশনই ট্রু হতে হবে, তবে গিয়ে প্রোগ্রামটা রান হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? না মার্কসের ভ্যালু যদি কম হয়, কার থেকে কম হবে? না 100-র থেকে কম বা 100-র সমান হয়। তাহলে কন্ডিশনটা বোঝা গেল? এখানে অনেক কটা জিনিস আমরা কিন্তু অ্যাপ্লাই করলাম। ফার্স্ট এখানে অ্যাপ্লাই করলাম, এটাকে আমরা বলছি লজিক্যাল অপারেটর। লজিক্যাল, এখানে লজিক্যাল অপারেটর কাজ করলো। এখানে কি কাজ করলো? এগুলো এগুলো কি জিনিস? এগুলো এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। ঠিক আছে, আমাদেরকে রিলেশন বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে যদি এই কন্ডিশন, যেটা এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে কি প্রিন্ট হবে? না তাহলে প্রিন্ট হবে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে প্রিন্ট হবে ইয়োর গ্রেড, হ্যাঁ ইয়োর গ্রেড ইজ A+, তারপরে কোলেন। এবার সেকেন্ড কন্ডিশনটা আমরা লিখব। সেকেন্ড কন্ডিশন কি? না সেকেন্ড কন্ডিশন যদি মার্কসের ভ্যালু যদি 60 কিংবা 60-এর থেকে বেশি হয়, আর মার্কসের ভ্যালু যদি 79 থেকে
ছোট কিংবা 79 সমান হয়, 79 পর্যন্ত, কারণ 80 হলে তো সে পেয়ে যাবে এ প্লাস, তাই তো? তাহলে 79 পর্যন্ত যদি কেউ পায় তখন কি হবে না, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের পরে এখানে প্রিন্ট হবে তখন ইয়োর গ্রেড ইজ এ দিয়ে কোলেন, ঠিক আছে? ইয়োর গ্রেড ইজ এ দিয়ে কোলেন। তারপরে কি না, নেক্সট ইয়েটা চলে আসবে না, এবার কত না, এবার হচ্ছে 40, তাই তো? মার্কসের ভ্যালু যদি 40-এর সমান বা 40-এর থেকে বেশি হয়, আর মার্কসের ভ্যালু যদি 59 মানে 59-এর সমান বা 59-এর থেকে কম হয়, মানে আমি রেঞ্জটা বোঝাচ্ছি, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি প্রিন্ট হবে, তাহলে প্রিন্ট হবে ইয়োর গ্রেড ইজ, কি হবে, সে পাস করেছে, তাই তো, পি, ঠিক আছে, দিয়ে কোলেন। নেক্সট কি হবে না, নেক্সট হচ্ছে মার্কস 0 থেকে বড় বা 0-র সমান, আর মার্কসের ভ্যালু যেটা সেটা ছোট হবে কার, 39-এর থেকে ছোট বা 39-এর সমান যদি হয়, তখন কি ঘটবে না, তখন এখানে লেখা আসবে ইয়োর গ্রেড ইজ এফ, মানে সে তখন ফেল করে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তো হলো। আর ডিফল্টে আমরা কি দিয়ে দেবো, ডিফল্টে আমরা দিয়ে দেবো না ইনভ্যালিড, ইনভ্যালিড ইনপুট দিয়ে সেমিকলন দিয়ে আমরা এখানে প্রিন্ট করব কাকে না, প্রিন্ট করব রেজাল্ট, রেজাল্টকে প্রিন্ট করব, দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা বোঝা গেল আমাদের। দেখুন, এই হচ্ছে টোটাল জিনিসটা, মোটামুটি একটা স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমরা কি করতে চলেছি, আমরা করতে চলেছি যে এমন একটা প্রোগ্রাম লিখেছি আমরা, যেখানে মার্কস কত সেটার উপরে তার গ্রেডটা কিন্তু ডিপেন্ড করছে। যদি 80 থেকে 100-র মধ্যে মার্কস পায় কেউ, তাহলে তার গ্রেড শো করবে এ প্লাস। যদি 60 থেকে 79-র মধ্যে পায় তাহলে শো করবে এ। যদি 40 থেকে 59-এর মধ্যে পায় তাহলে শো করবে পি। আর যদি 0 থেকে 39 কেউ পায় তাহলে শো করবে এফ। আর এই মানে 0 থেকে 100 ছাড়া এই রেঞ্জের মধ্যে 0 থেকে 100-এর বাইরে যদি কেউ কোনো সংখ্যা দেয়, -1 দিল বা 101 দিল, যাই দেবে তার জন্য প্রিন্ট কি হবে না, ইনভ্যালিড ইনপুট প্রিন্ট হবে, ঠিক? তো চলুন এবার কম্পিউটারে এটাকে রান করে দেখা যাক, ঠিক আছে? এখানে এটাকে কমেন্ট করে দিলাম, আর এখানে লিখলাম গ্রেড ক্যালকুলেশন, গ্রেড ক্যালকুলেশন ভয়েড মেন, দিলাম ইন্ট মার্কস, ইন্ট মার্কস, সাপোজ আমি দিয়ে দিলাম কত না 89, ঠিক আছে? যে কোনো সংখ্যা আমরা এখানে দিতে পারি। আচ্ছা, var marks equals to var results, var result, var result equals to, এখানে কন্ডিশনটা আমরা দেব মার্কস যদি কি হয় না 80-র সমান বা 80 থেকে বড়, আর কি হয় না মার্কস যদি ছোট হয় 100-র থেকে বা 100-র সমান, ঠিক আছে? তাহলে কি প্রিন্ট হবে না, প্রিন্ট হবে ইয়োর গ্রেড ইজ এ প্লাস, ঠিক? কোলন, এই কোলনের পরে আমরা লিখবো সেকেন্ড যে কন্ডিশনটা আছে না, মার্কস এর ভ্যালু যদি কার থেকে বড় হবে না, বড় হবে হচ্ছে 60-এর থেকে, 60-এর থেকে বড় বা 60-এর সমান। আর কি হবে না, মার্কসের ভ্যালু, মার্কসের ভ্যালু যদি কম হয়, কার থেকে কম হবে না 79-এর থেকে কম বা 79-এর সমান যদি হয়, তাহলে এখানে লেখা আসবে ইয়োর গ্রেড ইজ না এ,
your grade is A. কোলন। নেক্সট কন্ডিশনটা কি? মার্কস কত হবে? না মার্কস যদি 40-এর থেকে বেশি বা 40-এর সমান হয়, তার সঙ্গে অ্যান্ড মার্কস যদি কার থেকে কম বা সমান হয়, না 59-এর থেকে সমান বা 59-এর কম যদি হয়, তাহলে কি শো হবে? না শো হবে ইয়োর গ্রেড ইজ হচ্ছে সে পাস করেছে, ঠিক আছে, ইয়োর গ্রেড ইজ পি, তাই তো, ইয়োর গ্রেড ইজ পি, ঠিক। আচ্ছা, দিয়ে কোলেন। তারপরে আমরা নেক্সট কন্ডিশনটা দেব। নেক্সট কন্ডিশনটা কি? না মার্কস যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, আর মার্কস যদি ছোট বা সমান কার হয়, না 39, তাই তো, তাহলে কি হবে? না তাহলে যদি এটা ট্রু হয়, তাহলে কি রান হবে? না ইয়োর গ্রেড ইজ এফ, ঠিক আছে, ইয়োর গ্রেড ইজ এফ, মানে ফেল করে গেছে। আচ্ছা, কোলেন। যদি এগুলোর মধ্যে না হয়, অন্য কোনো সংখ্যা দেয়, ইনপুট করে, তাহলে এখানে কি লেখা আসবে? না ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে, ইনভ্যালিড ইনপুট, লাস্টে সেমিকোলন দিয়ে আমরা এখানে প্রিন্ট করব কাকে? না এখানে প্রিন্ট করব রেজাল্টকে। এখানে আমরা প্রিন্ট করব রেজাল্ট, ঠিক আছে, সেমিকোলন। আচ্ছা, এখানে দেখুন এই যে লাইনটা, এই লাইনটা অনেক বড় হয়ে গেছে, তাই না? তাহলে এই লাইনটাকে ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে? এই লাইনটাকে ঠিক করতে গেলে আমাকে অপশন কমান্ড এল, অপশন কমান্ড এল, এটা করলেই কি হবে? না পুরো একদম সেট হয়ে যাবে, ঠিক আছে। যদি উইন্ডোজ থেকে করেন তাহলে হচ্ছে কন্ট্রোল এল, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। তো ইয়োর গ্রেড ইজ এ প্লাস, কেন? না 89 দিয়েছি, তাহলে 80 থেকে 100-র মধ্যে এই সংখ্যাটা, তাহলে এখানে লেখা আছে কি? না ইয়োর গ্রেড ইজ এ প্লাস। আচ্ছা, যদি আমি এখানে দিই সাপোজ ধরুন 101, তাহলে কি প্রিন্ট হতে হবে? ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে। যদি এখানে ভুল করে কেউ দেয় -1, ঠিক আছে, নেগেটিভে কোনো সংখ্যা দিয়ে দিল, তাহলে কি আসবে লেখা? না ইনভ্যালিড ইনপুট, বোঝা যাচ্ছে। যদি এখানে ধরুন কেউ দিল সাপোজ এ পেয়েছে যে 65 দিল, ঠিক আছে, তাহলে তার কি আসবে? না ইয়োর গ্রেড ইজ এ, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ ধরুন 45 দিল, তাহলে কি লেখা আসবে? ইয়োর গ্রেড ইজ পি, মানে কোনো রকমের টেনে টুনে তুমি পাস করেছো। আচ্ছা, এরপরে যদি সাপোজ ধরুন কেউ দিল 35, ঠিক আছে, তাহলে কি লেখা আসবে? ইয়োর গ্রেড ইজ এফ, মানে সে ফেল করে গেছে, বোঝা গেল জিনিসটা? তাহলে কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এই যে এক্সাম্পল যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখানোর মেন উদ্দেশ্যটা কি? এগুলো দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকে। এই যে চেনিং, মানে একের থেকে বেশি যদি আমরা কন্ডিশন নিয়ে কাজ করি, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে লিখব, ঠিক আছে। তো এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, নেক্সট আরেকটা আমি এক্সাম্পল দেখাই, ঠিক আছে, এটাকে আমরা আপাতত কমেন্ট করে দিই, ঠিক। তো নেক্সট যে এক্সাম্পলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এরকম যে সাপোজ ধরুন এরকম ব্যাপারটা আছে, লজিকটা বুঝুন। ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, কেউ যদি একটা নাম্বার আছে, সেই নাম্বারের মধ্যে এমন একটা সংখ্যা দিল যেটা 3 দিয়ে ডিভিজেবল, ঠিক আছে, তাহলে কি করবে? 3 দিয়ে ডিভিজেবল কোনো সংখ্যা যদি নাম্বারের মধ্যে ইনপুট করে, তাহলে রেজাল্টে যেটা শো হবে সেটা একটা ওয়ার্ড শো হবে, ধরুন ফিজ, এই ওয়ার্ডটা শো হবে।
তিন দিয়ে ডিভিজিবল যদি কোনো সংখ্যা, তিন দিয়ে ডিভিজিবল কোন কোন সংখ্যা, না 3, 6, 9, আমরা তিনের ঘরের নামতা বললে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো হচ্ছে তিন দিয়ে ডিভিজিবল সংখ্যা। ঠিক আছে, তাহলে সেরকম যদি কোনো সংখ্যা আমরা ইনপুট করি তাহলে কি লেখা আসবে, না ফিজ। আচ্ছা, যদি 5 দিয়ে ডিভিজিবল কোনো সংখ্যা আমরা ইনপুট করি, 5 দিয়ে, তাহলে আমাদের লেখা আসবে বাজ। 5 দিয়ে ডিভিজিবল বলতে 5, 10, 15, হ্যাঁ, 20, এই ধরনের সংখ্যা। এই সংখ্যা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে লেখা আসবে বাজ। আচ্ছা, আবার যদি কেউ 15 দিয়ে ডিভিজিবল কোনো সংখ্যা ইনপুট করে, 15 দিয়ে ডিভিজিবল মানে 15 দিয়ে ডিভিজিবল বলতে গেলে মানে এরকম ব্যাপারটা আসছে যে 15 তো ধরুন 3 দিয়েও ডিভিজিবল আবার 5 দিয়েও ডিভিজিবল, মানে বোথ। মানে এখানে আমি বলতে চাইছি বোথ, 3 দিয়ে আর আর 5 দিয়ে, 3 and 5 এই দুটো দিয়ে যদি কেউ ডিভিজিবল কোনো সংখ্যা হয়, এই দুটো দিয়ে ডিভিজিবল কোন কোন সংখ্যা, যেটা 3 দিয়েও ডিভিজিবল আবার 5 দিয়েও ডিভিজিবল, যেমন 15, যেমন 30, যেমন 45। ঠিক আছে, এই ধরনের যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলো 3 দিয়েও ডিভিজিবল আবার 5 দিয়েও ডিভিজিবল, মানে 15 ঘরের নামতা বললে যে সংখ্যাগুলো আসে, ঠিক আছে, সেই সংখ্যাগুলো, এই সংখ্যা যদি কেউ ইনপুট করে তাহলে লেখা আসবে তখন ফিজ বাজ। তাহলে রেজাল্ট আসবে কি, না ফিজ বাজ। আর এটা ছাড়া অন্য কোনো সংখ্যা, আদার যে কোনো সংখ্যা সে দিতে পারে যেটা 3 দিয়ে ডিভিজিবল নয় বা 5 দিয়ে ডিভিজিবল নয় বা 3 বা 5 দুটো দিয়ে ডিভিজিবল নয়, এরকম যদি কোনো সংখ্যা কেউ ইনপুট করে তাহলে লেখা আসবে ইনভ্যালিড ইনপুট। ইনভ্যালিড ইনপুট, এই লেখাটা তখন রেজাল্টে শো করবে। তাহলে বোঝা গেল আমরা কি করতে চলেছি। আমরা করতে চলেছি এরকম যে 3 দিয়ে ডিভিজিবল সংখ্যা যদি এখানে দিই আমরা তাহলে লেখা আসবে ফিজ, যদি 5 দিয়ে ডিভিজিবল কোনো সংখ্যা দিই তাহলে লেখা আসবে বাজ, আর যদি বোথ দিয়ে ডিভিজিবল কোনো সংখ্যা আমরা এখানে দিই তাহলে লেখা আসবে ফিজ বাজ, আর আদার্স যে কোনো সংখ্যা যদি দিই তাহলে লেখা আসবে ইনভ্যালিড ইনপুট। আমি চাই যে ভিডিওটাকে এখানে আপনি একটু পজ করুন, পজ করে নিজের থেকে এটা করার চেষ্টা করুন, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি আপনি ভিডিওটাকে পজ করেছেন এবং নিজের থেকে ট্রাই করেছেন, ঠিক আছে। তো এবার জিনিসটাকে আমি করে দেখাই কিভাবে হয়। না, লিখি ভয়েড মেন, এখানে আমি ইন্ট নিলাম নাম 1 ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি কত, না 15, ঠিক। এবার আমি এখানে দিয়ে দিলাম var রেজাল্ট ভেরিয়েবল। এখানে আমরা যে কন্ডিশনটা দেব, কন্ডিশনটা কিন্তু প্রচন্ড খেয়াল করতে হবে। কন্ডিশনটা কি আছে, না কন্ডিশনটা কিন্তু দুটো জিনিসকে একসঙ্গে সে দেখবে। মানে নাম 1 এখানে যেটা আছে, সেই নাম 1 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি হবে, না 3 দিয়ে যদি ডিভিজিবল হয়, আর এর সঙ্গে আরেকটাও কন্ডিশনকে আমাকে লাগাতে হবে, সেটা হচ্ছে নাম 1 এর ভ্যালু যদি 5 দিয়ে ডিভিজিবল না হয়, তাই তো। তাহলে 3 দিয়ে যদি ডিভিজিবল হয় আর 5 দিয়ে যদি ডিভিজিবল না হয় তাহলে আমাদের শো করবে হচ্ছে ফিজ। ক্লিয়ার। নেক্সট কন্ডিশনটা এরকম আসবে, নাম 1 এর যে ভ্যালু আছে সেটা 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না, 3 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে শো করবে হচ্ছে বাজ কোলেন। নেক্সট হচ্ছে নাম 1 এর যে ভ্যালু, সেই ভ্যালুটা যদি 3 দিয়েও ডিভিজিবল হয়, আবার নাম 1 এর যে ভ্যালু সেটা যদি 5 দিয়েও ডিভিজিবল হয় তাহলে কি হবে, তাহলে শো করবে ফিজ বাজ, ঠিক। আর না হলে সে কি শো করবে, না হলে সে শো করবে ইনভ্যালিড, VALID ইনভ্যালিড ইনপুট। ক্লিয়ার। দিয়ে এখানে সেমিকোলন দিয়ে আমরা প্রিন্ট করব কাকে, প্রিন্ট করব রেজাল্ট, দিয়ে প্রোগ্রাম আমরা শেষ করব।
তাই তো? তাহলে জিনিসটা বোঝা গেল এখানে কন্ডিশনটা। আমরা ফার্স্টে কি দেখলাম, আমরা 3 দিয়ে ডিভিজিবল সংখ্যা। 3 দিয়ে ডিভিজিবল কোন সংখ্যাগুলো? 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে 3, 6, 9। তাহলে এই সংখ্যাগুলো কি 5 দিয়ে ডিভিজিবল? না, এই সংখ্যাগুলো কিন্তু 5 দিয়ে ডিভিজিবল নয়, অনলি 3 দিয়ে ডিভিজিবল। তাহলে অনলি 3 দিয়ে ডিভিজিবল যদি সংখ্যা হয়, তাহলে কিন্তু শো করবে ফিজ। আবার যদি অনলি 5 দিয়ে ডিভিজিবল হয় কিন্তু 3 দিয়ে তখন ডিভিজিবল হবে না, ঠিক আছে, নট ইকুয়ালস টু আমি এখানে দিয়েছি, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0, তাহলে শো করবে তখন বাজ। আর যদি দুটো দিয়েই ডিভিজিবল হয়, এখানে আমি কি দিয়েছি, কি অপারেটর দিয়েছি, ইকুয়ালস টু, তাহলে শো করবে কিন্তু ফিজ বাদ। যদি এই তিনটের মধ্যে কোনো কিছুই না হয়, তাহলে শো করবে কি না ইনভ্যালিড ইনপুট। চলুন, এটাই আমাদের লাস্ট এক্সাম্পল, একটুখানি আমরা রান করে দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি void main। void main এর মধ্যে আমরা ইন্টিজার নিলাম, ইন্টিজার num1 ইকুয়ালস টু, ধরুন আমি দিলাম 16। তাহলে 16টা কি, কোনো কিছু দিয়েই কিন্তু যাবে না, 16কে কোনো কিছু দিয়েই ডিভিজিবল নয়। আচ্ছা, যাই হোক, var result ইকুয়ালস টু, আমি এখানে ফার্স্ট কন্ডিশন দেবো, কি কন্ডিশন দেবো না num1 যদি ডিভিজিবল হয় 3 দিয়ে, আর এর সঙ্গেও আমি দেব num1 যদি ডিভিজিবল হয় 5 না দিয়ে, নট ইকুয়ালস টু 0। ঠিক, যদি এরকম হয় তাহলে কি শো হবে না ফিজ কোলন। নেক্সট আমাদের কন্ডিশন কি আসবে না num1 যদি ডিভিজিবল হয় 5 দিয়ে, ঠিক আছে, আর কি না আর হচ্ছে num1 যদি ডিভিজিবল হয় 3 দিয়ে, 3 না দিয়ে, মানে অনলি 5 দিয়ে, ঠিক আছে, এটার মানে হচ্ছে অনলি 5। আর এটার মানে আগেরটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে অনলি 3, 5 দিয়ে নয়, এটার মানে হচ্ছে শুধু 5, 3 দিয়ে নয়, ঠিক আছে, তাহলে এখানে প্রিন্ট হবে বাজ, ঠিক আছে, কোলন। আর যদি num1 ডিভিজিবল মানে মডিউল 3 ইকুয়ালস টু যদি 0 হয়, আর তার সঙ্গে সঙ্গে num1 মডিউল মডিউল 5 ইকুয়ালস টু যদি 0 হয়, মানে বোথ 3 দিয়েও ডিভিজিবল আবার 5 দিয়েও ডিভিজিবল যদি হয়, তাহলে আমাদের এখানে লেখা আসবে, কি লেখা আসবে না ফিজ বাজ কোলেন, লেখা আসবে কি না ইনভ্যালিড, ইনভ্যালিড ইনভ্যালিড ইনপুট, ইনভ্যালিড ইনপুট সেমিকোলন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে প্রিন্ট করব, প্রিন্ট হচ্ছে রেজাল্ট, প্রিন্ট হচ্ছে রেজাল্ট। তো চেক করে দেখা যাক, রান করে দেখুন, ফার্স্টে কি লেখা আসলো, ইনভ্যালিড ইনপুট মানে 16, কোনো কিছু দিয়েই যায় না, 3 দিয়েও ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থেকে যাবে, মানে 3 দিয়েও ডিভিজিবল নয়, 5 দিয়েও ডিভিজিবল নয়, সেই জন্য লেখা আসলো কি না ইনভ্যালিড ইনপুট। এবার 3 দিয়ে একটি ডিভিজিবল সংখ্যা, সাপোজ ধরুন 9, এটা যদি হয় তাহলে কি লেখা আসলো না ফিজ। আচ্ছা, এবার 5 দিয়ে একটা ডিভিজিবল সংখ্যা, সাপোজ ধরুন 20, 20 শুধু 5 দিয়ে যায়, তাই তো, তাহলে লেখা আসলো বাজ। কিন্তু আমি যদি করি 30, তাহলে এটা 3 দিয়েও যাবে আবার 5 দিয়েও যাবে, তখন লেখা আসলো কিন্তু ফিজ বাজ, বোঝা গেল। আর এই যে কন্ডিশনের এই লাইনটাকে আমি অপশন কমান্ড এল প্রেস করলে পরে এটা ফরম্যাট হয়ে যাবে, কোডটা ফরম্যাট হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কিন্তু এক্সাম্পলগুলো মোটামুটি আমরা সমস্ত ক্লিয়ার করলাম। এবার যে জিনিসটা করতে দেবো সেটা হচ্ছে কিছু হোমওয়ার্ক করতে দেবো, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই হোমওয়ার্কগুলো কিন্তু করে কমেন্টে আপনাদেরকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আহ, ধরুন একটা আমরা প্রোগ্রাম করতে চাইছি, 1 নম্বর,
যে আজকের ধরুন টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার এখানে একটা ইনপুট করলাম। এই সংখ্যাটা যেখানে যে যে সংখ্যাটা আমরা এখানে ইনপুট করব, এই ইনপুট নাম্বারটা যদি আমাদের ধরুন 40-র বেশি যদি হয়, 40-র বেশি অ্যাবাভ যদি 40 হয়, তাহলে আমাদের কাছে এখানে লেখা আসবে হট ওয়েদার। আচ্ছা, যদি 30 থেকে 39 পর্যন্ত হয়, তাহলে লেখা আসবে প্লেজেন্ট, প্লেজেন্ট ওয়েদার। আর যদি বিলো 30 হয়, বিলো 30 মানে 29 থেকে নিচে যদি হয়, তাহলে লেখা আসবে কি না কুল ওয়েদার। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা হোমওয়ার্ক নাম্বার 1 দিয়ে দিয়েছি। টেম্পারেচার ইনপুট করব, যদি 40-এর বেশি দিই তাহলে লেখা আসবে হট ওয়েদার, যদি 30 থেকে 39-এর মধ্যে দিই তাহলে লেখা আসবে প্লেজেন্ট ওয়েদার, যদি 29-এর নিচে দিই মানে 30-এর নিচে, 29 থেকে তার নিচে যদি কোনো সংখ্যা দিচ্ছি আমরা, তাহলে লেখা আসবে কি না কুল ওয়েদার। এটা 1 নম্বর। আচ্ছা, আর একটা দিয়ে দিই, একটু মাথা খাটান সেকেন্ড। সেটা হচ্ছে একটা ধরুন শপিং মলে আমরা গেছি, সেখানে আমরা কোনো জিনিস পারচেস করেছি, ঠিক আছে। তো পারচেস করেছি, সাপোজ ধরুন যে শপিং অ্যামাউন্ট যেটা, ঠিক আছে, শপিং অ্যামাউন্ট এটা যদি 5,000-এর বেশি মানে 5,000 টু 5,000-এর বেশি যদি হয়, 5,000 অ্যান্ড অ্যাবাভ যদি হয়, 5,000 অ্যান্ড অ্যাবাভ যদি হয়, তাহলে লেখা আসবে গেট 20% ডিসকাউন্ট, ঠিক আছে। 5,000 বা 5,000-এর বেশি যদি হয়, তাহলে লেখা আসবে 20% গেট 20% ডিসকাউন্ট। আচ্ছা, যদি এটা ধরুন 1,999 থেকে 4,999 পর্যন্ত কেউ যদি পারচেস করে, তাহলে সে পাবে না গেট 10% ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে দুখানা আমি মাত্র এখানে দিলাম, যে একটা হচ্ছে 5,000-এর বেশি যদি কেউ কেনাকাটা করে তাহলে 20% ডিসকাউন্ট, আর 1,999 থেকে যদি কেউ 4,999-এর মধ্যে কেনাকাটা করে, তাহলে আসবে গেট 10% ডিসকাউন্ট। আর যদি কেউ 0 থেকে মানে 1 টাকা থেকে, 1 টাকা থেকে কেউ ধরুন, এখানে ধরুন 1,999 না, এটা ধরুন 2,000 থেকে, 2,000 থেকে 4,999 পর্যন্ত যদি কেউ কেনাকাটা করে, তাহলে 10% ডিসকাউন্ট। আর 1 টাকা থেকে কেউ যদি 1,999 টাকা পর্যন্ত কেনাকাটা করে, তাহলে এখানে লেখা আসবে নো ডিসকাউন্ট, ইউ গেট নো ডিসকাউন্ট। বোঝা গেল? ক্লিয়ার হলো? 1 থেকে 1,999 পর্যন্ত যদি কেউ কেনাকাটা করে, তাহলে লেখা আসবে নো ডিসকাউন্ট। যদি 2,000 থেকে 4,999 পর্যন্ত কেনাকাটা করে, তাহলে আসবে 10% ডিসকাউন্ট লেখা। আর যদি 5,000-এর উপরে কেউ যদি কেনাকাটা করে, 5,000, 5,000-এর উপরে, তাহলে লেখা আসবে কত না ইউ গেট 20% ডিসকাউন্ট। ক্লিয়ার? তাহলে এই দুটো হোমওয়ার্ক দিয়ে দিলাম। এই দুটো হোমওয়ার্ক কমেন্টে করে পরে কমেন্টে পেস্ট করে দেবেন। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কন্ডিশনাল অপারেটরগুলো কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমরা এখানে দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দিয়ে সঙ্গে থাকবেন। আর নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আদার্স যে সমস্ত অপারেটরগুলো থাকলো, সেই সমস্ত অপারেটরকে আমরা একটা কম্বাইন্ড ওয়েতে আমরা মনে রাখতে পারি, তো সেই কম্বাইন্ড ওয়েটা আমরা দেখব, ঠিক আছে। আর যে সমস্ত অপারেটরগুলো বাকি আছে, সেই সমস্ত অপারেটর ওই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রেসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে। তো প্রেসিডেন্স কি জিনিস, অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস, সেটাও আমরা কিন্তু জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।